সেমিস্টার 1, লেভেল 3 সেমিস্টার 2 আমাদের থার্ড এক্সপেরিমেন্ট আমরা কথা বলবো হাউ টু কালেক্ট ডেটা ফ্রম দ্য পিপল। হ্যাঁ, ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্টস অথবা মেথডস বলা যায়। কিছু কিছু মেথডস থাকবে, কিছু কিছু ইনস্ট্রুমেন্টস থাকবে বা টুল থাকবে। আমরা সোশ্যাল রিসার্চে মনে রাখবা, সোশ্যাল রিসার্চ, নট বায়োলজিক্যাল বা ল্যাব বেসড রিসার্চ। আমরা এগ্রোনমি বা জেনেটিক্স, প্যাথোলজি, এন্টোমোলজি যেগুলো লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের ডাটা কালেকশনটা করি একরকম বা অ্যানালাইসিস করি ল্যাবে, কিন্তু এটাতে আমরা মানে কিভাবে মানুষের কাছ থেকে ডাটা নিব, সোশ্যাল রিসার্চ, হিউম্যান সাইকোলজি যেটা বলে। আর হিউম্যান বলতে যেহেতু আমরা এগ্রিকালচারিস্ট, মেইনলি আমরা ফার্মারদের কাছ থেকে কিভাবে তথ্য কালেক্ট করি সেগুলোরই কিছু ডাটা কালেকশন টুল নিয়ে আমরা আলোচনা করব। ইউজুয়ালি আমরা যদি কোনো তথ্য কালেক্ট করতে চাই, কারো কাছ থেকে তথ্য জানতে চাই, তাহলে আমরা কি করি, কি কি উপায়ে আমরা তথ্য পেতে পারি? কেউ এমনি ধারণা দিতে পারো? আমরা মানে তথ্য, তোমার যে কোনো একটা তথ্য দরকার হলে তুমি কিভাবে পেতে পারো আমাদের প্রাত্যহিক জীবনে? স্যার গুগল করে অথবা মানুষের সাথে কথা বলে। হ্যাঁ, মানুষের সাথে কথা বলে, অথবা তার আগে কি বললাম? স্যার ব্রাউজিং, মানে গুগলে ঘাটাঘাটি করলে তো অনেক তথ্য পাওয়া যায়। হ্যাঁ, গুগলে ঘাটাঘাটি করে এক ধরনের তথ্য পাই, কাউকে জিজ্ঞাসা করেও একটা তথ্য পাই। তার মানে কি, মানে কখনো মানুষকে ডাইরেক্ট কোশ্চেন করে বা ফেস টু ফেস জিজ্ঞাসা করে, কখনো কোনো সোর্স থেকে। গুগল মানে একটা সোর্স, তাই না? কোন একটা সোর্স থেকেও আমরা তথ্য পাই, কাউকে জিজ্ঞাসা করেও আমরা তথ্য পাই। আর কোনো কিছু, আরেকটা ওয়ে আছে। আমরা মেইনলি তিনটা ওয়েতে মানুষের কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা তথ্য পেতে পারি। একটা হলো তাকে জিজ্ঞাসা করে, সেটা ফেস টু ফেস হোক, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হোক, কাউকে জিজ্ঞাসা করে। আরেকটা তোমরা বললা যেটা একটা সোর্স থেকে, সেটা অফিস থেকে হতে পারে, গুগল থেকে হতে পারে, যে কোনো জায়গায়। হ্যাঁ, কোনো সোর্স থেকে আমরা ডাটা পেতে পারি, কাউকে জিজ্ঞাসা করেও পেতে পারি। আর কিছু কিছু তথ্য পাওয়া যায় যেটা আমরা হয়তো এই দুটোর বাইরেও, যেমন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, জামাতে নামাজ পড়ে কিনা, এই তথ্যটা যদি তোমার জানার দরকার হয়, তুমি কিভাবে জানবা বলো তো? এনিওয়ান? হ্যাঁ, ইন্টারেস্টিং। ডাটা কালেকশনের যে টুলস গুলো, আমরা একটু পরে সব ধরনের টেকনিক গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি আলোচনা করতেছি। সাপোজ তুমি একজন মানুষের বা পরিবারের প্রতি দায়িত্ববোধ, একজন ফার্ম ফ্যামিলি হেড অথবা একটা ফার্ম ফ্যামিলির ফার্ম ওমেন, সে কি পরিমাণ সময় ব্যয় করে তার হোম স্টেট বা হোম মেকিং অ্যাক্টিভিটিসে, কি পরিমাণ সময় ব্যয় করে চাইল্ড কেয়ারিং এ, এই তথ্যগুলো যদি জানতে চাও তাহলে কিভাবে পেতে পারো? আরো তাকে অবজারভেশন করতে হবে, অবজার্ভ করে। হ্যাঁ, আমি এটাই চাচ্ছিলাম। তো তাহলে আমরা তথ্য ইন ব্রড অ্যাসপেক্টে আমরা তথ্য পেতে পারি তিনটা ওয়েতে। কাউকে জিজ্ঞাসা করে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। হ্যাঁ, কাউকে জিজ্ঞাসা করে, অথবা অবজার্ভ করে, অথবা কোনো সোর্স থেকে। মেইনলি এই তিনটা হলো ওভারঅল অ্যাসপেক্ট অফ ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট অথবা টুল অথবা মেথডে বলতে পারি। সো এই তিনটাকে আমরা যদি আরো বেশি ফ্র্যাকশনে নিয়ে যাই, তাহলে মোটা দাগে আমরা বেশ কিছু ইনস্ট্রুমেন্ট পাবো যেগুলোর মাধ্যমে আমরা তথ্য কালেক্ট করতে পারি। তোমরা শিটে দেখতেছো এখানে 1 2 3 4 5 6 7 8টা ডাটা কালেকশন টুলস এন্ড টেকনিক নিয়ে হাইলাইট করা আছে। এগুলো হচ্ছে ইন্টারভিউ স্কেডিউল, মেল কোশ্চেনিয়ার, চেকলিস্ট, গ্রুপ ইন্টারভিউ, কেস স্টাডি, সিস্টেমেটিক অবজারভেশন প্রসিডিউর, সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ডস, ট্যাপ রেকর্ডেড ইন্টারভিউ। আমরা তখন যে তিনটা কথা বললাম, সেই তিনটাকে ভেঙে এই 8টা ওয়ে বের করা হয়েছে। এর মধ্যে একটা হলো অবজারভেশন, আমরা তিনটা ওয়ের মধ্যে একটা ছিল অবজারভেশন, আর একটা হলো যে অ্যাভেলেবল রেকর্ডস বা সেকেন্ডারি সোর্স, আর একটা ছিল কাউকে জিজ্ঞাসা করে, যেটা ইন্টারভিউ শিডিউলের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারি, কোশ্চেনিয়ার পাঠিয়ে দিয়ে মেইলে তাও জিজ্ঞাসা করতে পারি, চেকলিস্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারি, গ্রুপ ইন্টারভিউ এর মাধ্যমে জিজ্ঞাসা করতে পারি, ট্যাপ রেকর্ডারের মাধ্যমেও জিজ্ঞাসা করতে পারি।
আর কেস স্টাডিটা মেইনলি এটাও এক ধরনের অবজারভেশন। সো আমরা ওয়ান বাই ওয়ান এই ডাটা কালেকশনের টেকনিকগুলো সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট অফ অল হলো ইন্টারভিউ শিডিউল অথবা স্কেজুল, যেটাই বলি। ইন্টারভিউ শিডিউল হলো ইন্টারভিউ নেওয়া শিডিউল। ইন্টারভিউ শিডিউল মানে একটা টাইম ঠিক করা, যে টাইমে একটা ইন্টারভিউ নেওয়া হবে। এখানে দুটো পার্ট থাকে, একটা ইন্টারভিউই আর একটা হলো রেসপন্ডেন্ট। ইন্টারভিউ হলো যে ইন্টারভিউ নিবে, আর রেসপন্ডেন্ট হলো যে ইন্টারভিউ দিবে। এক্ষেত্রে ফেস টু ফেস সেটিং এ কিছু কোশ্চেন করা হয় একটা পার্টিকুলার সিচুয়েশনে, পার্টিকুলার টপিকের উপর, এবং সেই কোশ্চেনের যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলোই নোট ডাউন করা হয়। এটাই ইন্টারভিউ শিডিউলের কাজ। অর্থাৎ একটা ফেস টু ফেস a set of question. Interview schedule is the form containing a set of question. এক সেট কোশ্চেন থাকবে, যে কোশ্চেন গুলাকে একটার পর একটা জিজ্ঞাসা করা হবে রেসপন্ডেন্টকে, যা ফেস টু ফেস সিচুয়েশনে। এটাই হলো ইন্টারভিউ স্কেজুল। এটার সুবিধা কি হতে পারে তোমরা বলো তো দুই একজন। একটা সুবিধা ইন্টারভিউ শিডিউলে, যেমন তুমি কৃষকের মাঠে চলে গেছো, রাঙ্গামাটি এক কৃষকের কাছ থেকে তথ্য নিবা, সেখানে গিয়ে তার কাছ থেকে একটা কোশ্চেনিয়ার তৈরি করছো, যেখানে অনেকগুলো কোশ্চেন আছে, কয়েকটা শিটে, দুটো শিটে 15-20টা কোশ্চেন, সেগুলো নিয়ে কৃষকের কাছে গিয়ে একটার পর একটা কোশ্চেন করে তুমি তথ্য নিচ্ছ। এটাই হলো ইন্টারভিউ স্কেজুল। এই পদ্ধতির সুবিধা কি হতে পারে কেউ বলো তো? একটা সুবিধা, সুবিধা অনেক হতে পারে, এর মধ্যে অ্যাটলিস্ট একটা সুবিধা কেউ। স্যার সরাসরি কথা বলা যাচ্ছে, যার সমস্যা তার কাছে। হ্যাঁ, সরাসরি কথা বলা যাচ্ছে, তাতে সুবিধাটা কি হয়? বিষয়টা বুঝতে মানে সুবিধা হয় আর কি। হ্যাঁ, সরাসরি কথা বললে যদি রেসপন্ডেন্ট কোনো কোশ্চেন বুঝতে না পারে তাহলে সে ক্লারিফিকেশনের সুযোগ পায়। যেহেতু ফেস টু ফেস কন্টাক্ট, একটা কোশ্চেন করলা কিন্তু সে বিষয়টা ভালো বুঝতেছে না, তখন তোমাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। এটা একটা সুবিধা। আর একটা হতে পারে স্যার, আমরা যে আমাদের টার্গেট ইনফরমেশন গুলো যেগুলো আমাদের দরকার, সেটাকে আমরা কোশ্চেনের মাধ্যমে আমরা আদায় করে নিব, মানে কালেক্ট করে নিব। আর আরেকবার বলো তো, বুঝিনি। আমাদের যে টার্গেট ইনফরমেশন যেগুলো আমাদের কালেক্ট করতে হবে, বা যে ইনফরমেশন আমাদের লাগবে, সেগুলো আমরা কোশ্চেনের মাধ্যমে ওদের থেকে নিয়ে নিব, মানে সংগ্রহ করে নিব। হ্যাঁ, যে কোশ্চেন গুলো আমাদের লাগবে সেগুলোই করবে, বাইরে কোনো কোশ্চেন করা যাবে না। ইন্টারভিউ শিডিউলে তুমি কি কোশ্চেন করবা এটা আগে থেকে ঠিক করা থাকে, ওই যে সেট অফ কোশ্চেন ঠিক করা থাকবে, ওই কোশ্চেন গুলো নিয়েই কৃষকের কাছ থেকে তথ্য নেওয়া হয়। তো এটা আসলে সুবিধা না, কারণ এটা একটা ক্রাইটেরিয়া, এটা যা যা দরকার সেটা আগে ফিক্সড করতে হয়। কিন্তু সুবিধা হলে এর আগে যে একজন বললো আমাদের এক স্টুডেন্ট, যে ফেস টু ফেস সেটিং এর ফলে তার কোনো কনফিউজ থাকলে সেটা ক্লিয়ার হওয়ার সুযোগ থাকে। এটা একটা বড় সুবিধা। আরেকটা সুবিধা বলছে যে যে এই ইন্টারভিউটা নিবে তার ওই এলাকা বা ওই লোকেশনটাকে অবজার্ভ করার সুযোগ হয়, ওই লোকেশনের সিচুয়েশন এবং কন্ডিশন, এটা একটা অবজার্ভ করার সুযোগ হয়, যা ভবিষ্যতে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করে। আরেকটা হচ্ছে ইট ইউজুয়ালি ইল্ডস হাই রিটার্ন পার্সেন্টেজ। বুঝো এই কথাটা? এটা একটা সুবিধা বলছে যে ইন্টারভিউ শিডিউলের মাধ্যমে ডাটা কালেকশনের একটা সুবিধা হলো ইট ইউজুয়ালি ইল্ডস হাই রিটার্ন পার্সেন্টেজ। হোয়াট ডাজ ইট মিন? এটার মাধ্যমে আমরা অনেক ইল্ড পেতে পারি হাই রিটার্ন পার্সেন্টেজ আকারে। হাই রিটার্ন পার্সেন্টেজ বলতে আসলে কি বোঝানো হলো? মানে আমরা যে পরিমাণ ইনপুট দিচ্ছি তার থেকে অনেক বেশি পাবো আর কি। না, বিষয়টা ঠিক তা না। হাই রিটার্ন পার্সেন্টেজ আরেকটু চিন্তা করো, দেখো আর একটু শেয়ার করো যে হাই রিটার্ন পার্সেন্টেজ ইট ইউজুয়ালি, যে উদ্দেশ্যে আসলে এটা করা হচ্ছে সেই উদ্দেশ্যটা আসলে ভালোভাবে ফুলফিল করা যায়। এটা না, দেখো এটা হচ্ছে কি, যদি তুমি এই কোশ্চেনটা ডাইরেক্ট ফেস টু ফেস না যাও, তুমি যদি অনলাইন সার্ভে করো অথবা ডাকযোগে তোমার কোশ্চেনিয়ার গুলা পাঠিয়ে দাও ওই উত্তরদাতাদের কাছে, মনে করো কোনো একটা এলাকার 50 জন কৃষি অফিসারের কাছে একটা বিভাগের, বা 50 জন কৃষকের কাছে অনলাইন ইমেলের মাধ্যমে বা অনলাইনে অথবা পোস্ট অফিসের মাধ্যমে যদি পাঠাও, 50 জনকে পাঠালে কতজন ব্যাক করতে পারে তোমাদের ধারণা? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। 50 জনকে পাঠালে
লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি আবার দিতে হবে নাকি? জি স্যার, আরেকবার দেয়া লাগবে। আমি একটু টেকনোলজি একটু দুর্বল আর কি। হ্যাঁ, যা বলতেছিলাম, তুমি যদি একটা 100 জন কৃষকের কাছ থেকে বা 50 জনের কাছে তথ্য জানতে চাও এবং 50 জনের কৃষকের কাছে তুমি 50টা কোশ্চিনের মেইলে পাঠিয়ে দিলা, তুমি কি মনে করো 100 ভাগ রিটার্ন পাবা? না স্যার। কত হতে পারে আমাদের দেশের বাস্তবতায়? 20%। হ্যাঁ, 20, 30, 40, 50, তাই না? এরকম একটা পার্সেন্টেজ আসবে, কখনো 100 আসবে না। কিন্তু এখানে বলছে হাই রিটার্ন পার্সেন্টেজ। এবার বলো তো আসলে কি বুঝিয়েছে এটা? স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। স্যার মেইলে পাঠালে দেখা যাচ্ছে যে আমরা 100 জনকে মেইল করলাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 20% or 30% পিপল মানে ফার্মাররা দেখলো। বাট আমরা যখন সরাসরি ইন্টারভিউ নিব তখন তো দেখা যাচ্ছে 100%ই উপস্থিত থাকবে। এটাই এক্স্যাক্টলি। হ্যাঁ, হাই ইল্ডস হাই রিটার্ন পার্সেন্টেজ, তার মানে এটা এর মাধ্যমে তথ্য কালেক্ট করলে তথ্যর ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুমি যদি 60 জন কৃষকের কাছে যাও ফেস টু ফেস ইন্টারভিউ নিতে, অলমোস্ট 60 জনের কাছ থেকেই তুমি তথ্য নিয়ে আসতে পারবা, তারা যদি অ্যাভেলেবল থাকে। আর যদি নাও থাকে 2-1 জন খুব কম হয়তো অ্যাবসেন্ট থাকবে, কিন্তু 60 জনের কাছে তুমি 50 থেকে 55 জন খুব ইজিলি কভার করতে পারবা ফেস টু ফেসে। এটাই বলছে যে ইট ইউজুয়ালি ইটস হাই রিটার্ন পার্সেন্টেজ। আশা করি এখন বুঝতে পারছো। ইন্টারভিউয়ার ক্যান এক্সপ্লেইন কোশ্চেন টু রেসপন্ডেন্টস, এটা অলরেডি বললো আমাদের একজন সাগরিক অথবা কেউ একজন আমাদের শেয়ার করছে যে ফেস টু ফেসে এটা কোনো সমস্যা হলে আমাদের এক্সপ্লেইন করার সুযোগ থাকে। It is easy to get complete answer. This contributes statistical accuracy, validity and reliability. The complete answer পেতে সুবিধা হয়। যেমন কেউ একটু বলার পর থেমে গেছে, বাকিটা আসলে সে বুঝতেছে না, তুমি তাকে আরেকটু হেল্প করলা যে আসলে এভাবে হবে, তারপর সে আরেকটু বললো, যার ফলে তার ইনফরমেশনটা অনেকটা অ্যাকুরেট, ভ্যালিড অ্যান্ড রিলায়েবল। ভ্যালিড অ্যান্ড রিলায়েবল দুটো শব্দ আসছে এখানে, ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি। তথ্য যে আমরা নিব, আবার অ্যাকুরেসি হতে হবে, অ্যাকুরেট হতে হবে তথ্য, ভ্যালিড হতে হবে এবং রিলায়েবল হতে হবে। তিনটা বিষয়। যেমন একজন লোক বলল যে তার বিঘা প্রতি 29 মণ ধান হয়, হ্যাঁ, আউশ সিজন, আমন সিজনে। তো আমন সিজনে 28 বা 29 মণ ধান হয় যখন সে বললো, তখন দেখা যাবে যে আসলে সে একটু বাড়িয়ে বলছে। আমরা জানি আউশ ধানের সময়টাতে, আমন ধানের সময়তে এত হয় না, বড় মৌসুমে একটু বেশি হয়, তারপরে বাংলাদেশে 28-29 মণ এখন খুব কম, রেয়ার। তার মানে তার তথ্যটা অ্যাকুরেট না। আবার ভ্যালিড জিনিসটা আরেক রকম। সেই কোশ্চেনিয়ার তুমি যেটা করছো, তোমার কোশ্চেনিয়ারটা ভ্যালিড কিনা ওই গবেষণার আসপেক্টে সেটা জানানোর জন্য ওই লাইনে যারা এক্সপার্ট তাদেরকে দেখাতে হয় যে এই কোশ্চেনিয়ারটা সুইটেবল কিনা, সেটা হলো ভ্যালিডিটি যাচাই। আর রিলায়েবল হচ্ছে যে অ্যান্সারটা কৃষক দিবে, সেই অ্যান্সার দিয়ে স্বল্প পরিসরে অ্যানালাইসিস করে দেখানো যায় যে সেটা রিলায়েবল কিনা। তিন জিনিস। হ্যাঁ, তো যাই হোক, ফেস টু ফেস ডাটা কালেকশনে এই জিনিসগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা তখন অ্যাডভান্টেজ করলাম ইন্টারভিউ শিডিউলের ফেস টু ফেস ডাটা কালেকশন মেথডে। There have disadvantages in every method or technology besides have some advantage. So what may be the disadvantage? Can anybody mention anyone? It's time consuming process. It's time consuming process. Exactly. কারণ তোমার যদি এখান থেকে ডাটা কালেকশনে, যেমন মনে করো তুমি পাহাড়ি কৃষকদের নিয়ে কাজ করতেছো ঝুম চাষ সম্পর্কে জানার জন্য, সো তুমি থাকো ঢাকায়, তোমাকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এইসব জেলার কৃষকদের সাথে কথা বলতে হবে। সো এখানে যাওয়া, তাদের সাথে সময় সেটিং করে ইন্টারভিউ নেওয়া, তথ্যগুলাকে কালেক্ট করে আবার ব্যাক করা, this is a matter of time consuming. So it's a time consuming process. Any more disadvantage? Just try to think. One more. There have some disadvantages. One is time consuming and some more. Can anybody share? সবাইকে একত্রিত করাটাও তো একটা ডিফিকাল্টের ব্যাপার, একটা লেন্দি প্রসেস মনে হয়।
সবাইকে আসলে একত্রিত করতে হয় না, ইন্ডিভিজুয়াল করে একত্রিত করতে হয়। মনে করো তুমি রাঙ্গামাটির একটা নির্দিষ্ট গ্রামের 20 জন কৃষককে তুমি তথ্য নিবা, এটা কিন্তু ফেস টু ফেস, ওই 20 জনকে তুমি এক জায়গায় ডেকে নিবা না, তাহলে গ্রুপ ইন্টারভিউ হয়ে গেল। এটা হলো ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ। এখানে সবাইকে আগে থেকে জানিয়ে রাখা, লোকাল পিপুলের হেল্প নিতে হয়, লোকাল পিপুলের হেল্প নিয়ে আগে থেকে তাদের সাথে বলে রাখা যে এই দিন আমি তথ্য নিতে আসবো, যার ফলে তার বাসায় অথবা তার মাঠে আমরা নিতে পারি না। আরেকটা হচ্ছে যেহেতু এটা টাইম কনজিউমিং, এখানে তাহলে খরচও বেশি, কস্ট ইজ হাই, তাই না? ট্রান্সপোর্টেশন কস্ট বা যে কস্টই হোক, এখানে কিন্তু কষ্ট টাইম কনজিউমিং এর পাশাপাশি এখানে খরচও লাগবে বেশি। তারপরে দক্ষ এক্সটেনশন অফিসার লাগবে। হ্যাঁ, দক্ষ এক্সটেনশন অফিসার বলতে আসলে অ্যাকচুয়ালি ডাটা কালেকশন যে করে তাকে বলে ইন্টারভিউয়ার অথবা রিসার্চার। রিসার্চারকে দক্ষ হতে হবে। এক্সটেনশন অফিসার যেরকমই দক্ষ থাক সমস্যা নেই, এক্সটেনশন অফিসারের কাজ হচ্ছে তোমাকে জাস্ট একটা সেতু বন্ধন তৈরি করে দেওয়া ওই কৃষকের সাথে, তোমাকে লোকেশন চিনিয়ে দেওয়া, এলাকায় কোনো সমস্যা হলে সেটাকে ট্যাকেল করা, অথবা তা কাছাকাছি থাকার লোকটাকে, জাস্ট তুমি ওই এলাকা চিনো না, সে এলাকার প্রতিনিধি হিসেবে থাকবে। কিন্তু দক্ষ হতে হবে কাকে? যে ইন্টারভিউ নিবে, সে যাতে প্রশ্নগুলো ভালোভাবে নিজে জানে, যেসব প্রশ্ন সম্পর্কে করা হচ্ছে, যে কোনো ধরনের কোশ্চেন করলে যাতে সে উত্তর দিতে পারে, পুরো পরিস্থিতি সামাল দিয়ে আসতে পারে, গবেষণার জন্য আরো কোনো প্রয়োজন আছে কিনা তথ্য নেওয়ার, সেভাবে যেন কথা বলতে পারে। সো দক্ষটা আসলে কাকে হতে হবে? যে ইন্টারভিউয়ার তাকে, না লোকাল এক্সটেনশন অফিসার? যে ইন্টারভিউয়ার তাকে। বুঝতে পারছো? তাহলে দক্ষ ইন্টারভিউয়ার দরকার, তা না হলে যে তথ্যটা নেওয়া হবে দ্যাট may not be reliable or valid or accurate. There should be question arise about the accuracy or reliability of data collection. So interviewer কে skilled হতে হয়, এটা একটা লিমিটেশনও বলা যায়। আর এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য অবশ্যই তথ্য সংগ্রহের আগে এক ধরনের ট্রেন আপ করা হয় বা তাদের গ্রুমিং করা হয়, বোঝানো হয়। সো এগুলো মোর অর লেস দ্য ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, এটাই বলা হয়েছে। দেখো, প্রথম লিমিটেশনে বলা হয়েছে ট্রান্সপোর্টেশন কস্ট অ্যান্ড টাইম। তোমরা একজন টাইম বলেছিলে, সেই সাথে আমি কস্ট অ্যাড করে এসেছি। এগুলো হচ্ছে মেবি ব্যারিয়ার ফর পার্সোনাল ইন্টারভিউ মেথড। আর সেকেন্ড যে ব্যারিয়ার বলা হয়েছে, প্রপারলি ট্রেন দ্য ইন্টারভিউয়ার, unless the data may be inaccurate or incomplete. So we have already gained idea about first data collection instruments, which is called interview schedule অথবা interview schedule, যেটা আমরা বলি। Our next tool, which is called mail questionnaire. We can also collect data from the farmers using mail questionnaire. Mail questionnaire বলতে এটাও এক ধরনের ইন্টারভিউ, বাট নট ফেস টু ফেস। দিস ইজ কল্ড ইনডাইরেক্ট ইন্টারভিউ, মেল কোশ্চেনিয়ার। এক্ষেত্রে কোশ্চেনিয়ারটা, আমি বারে বারে কোশ্চেনিয়ার বলতেছি, কোশ্চেনিয়ার মানে এ সেট অফ কোশ্চেন। তুমি যে বিষয়ে গবেষণা করবে ওই বিষয়ের উপর রিলেটেড কয়েকটা কোশ্চেনকে বলা হয় কোশ্চেনিয়ার। এটা হ্যান্ড রাইটিং একটা ডকুমেন্ট। এই কোশ্চেনিয়ারকে যখন আমাদের যারা রেসপন্ডেন্ট হবে তাদের কাছে আমরা পোস্ট অফিসের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে যখন পাঠিয়ে দিব, এরপর রেসপন্ডেন্ট সেটা রিসিভ করার পর ফিল আপ করবে এবং আবার ব্যাক করবে ইন্টারভিউয়ারের কাছে। এভাবে তথ্য সংগ্রহের যে পদ্ধতি, দ্যাট ইজ কল্ড মেল কোশ্চেনিয়ার। এটা হবে মেল কোশ্চেন। অনলাইন সার্ভিস যেটা, সেটা বলা যায়, অথবা আমাদের দেশে ডাকযোগে বিভিন্ন জায়গায় যে পাঠানো, এক্ষেত্রে রেসপন্ডেন্ট হয় স্পেসিফিক ট্রাইব, সবার কাছে পাঠানো হয় না। শিক্ষিত বা একটা গ্রুপ, যেমন আমরা কৃষি এগ্রিকালচার এক্সটেনশন এজেন্টের কাছ থেকে তথ্য পেতে চাই বা কৃষি অফিসারের কাছ থেকে পেতে চাই, সেক্ষেত্রে এরকম আমরা করতে পারি। So this is the common briefing about mail questionnaire. Now what are the advantages of mail questionnaire? সময় এবং টাকা দুটোই বাঁচবে। হ্যাঁ, জি স্যার, সময় এবং টাকা দুটোই বাঁচবে এখানে। সময় এবং খরচ দুটোই বাঁচবে। ইন্টারেস্টিংলি, তুমি যদি বাংলাদেশের 64 জেলারই বা 500 প্রায় উপজেলা আছে, উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে তথ্য কালেক্ট করতে চাও, এর আগের যে মেথড, ওই মেথডে যদি করো, তাহলে উপায় আছে? সারা বাংলাদেশের এই যে 500 কৃষি অফিসারের কাছ থেকে ইন্টারভিউ শিডিউল ফেস টু ফেস মেথড সম্ভব না, অনেক দিন লেগে যাবে, 500টা উপজেলা ভিজিট করা, যাওয়া, খরচ। কিন্তু তুমি যদি মেল কোশ্চেনিয়ার করো, সবাইকে ইমেইলে অথবা ডাকযোগে পাঠিয়ে দাও, খুব দ্রুত তুমি, তার মানে কি সময় এবং খরচ বাঁচে।
এবং কি তাড়াতাড়ি তথ্য পাওয়া যায়, তাই না? যেমন 10 দিন 15 দিনের মধ্যে প্রায় 100 জনের কাছ থেকে ফিডব্যাক পেয়ে গেলাম। এগুলো একটা সুবিধা, সময় এবং খরচ কম লাগে, খুব দ্রুত অনেক তথ্য পাওয়া যায়। আর কোন সুবিধা মশিউর? স্যার আর মাথায় আসতেছে না স্যার। আচ্ছা, আর যদি সুবিধা না পাই অসুবিধা বলো তো একটা মেইল কোশ্চেনারে। স্যার এটা শুধুমাত্র স্পেসিফিক গ্রুপের জন্য, সবার ক্ষেত্রে না স্যার। তাহলে এটা দিয়ে তো হ্যাঁ, এটা স্পেসিফিক গ্রুপের জন্য, কিন্তু সেই স্পেসিফিক গ্রুপের ক্রাইটেরিয়া কি হতে পারে বলো তো? একটা ক্রাইটেরিয়া যারা শিক্ষিত, টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এডুকেশন বা এডুকেটেড। হ্যাঁ, এডুকেশন একটা ক্রাইটেরিয়া। ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য লিটারেট ফার্মার্স, তাই না? অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য লিটারেট পারসন অথবা লিটারেট ফার্মার্স। কারণ আমি যদি ইমেল ইউজ না করি, অনলাইন সার্ভে এগুলো সম্পর্কে যদি না জানি, অথবা আমরা ডাকযোগে যে চিঠিটা যাবে এগুলো তো রিটেন থাকবে, আমি যদি ইলিটারেট হই তাহলে আমার কাছে এটার কোনো মূল্য নাই। সো এটা শুধুমাত্র লিটারেট পারসনের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা অসুবিধা। আর কোনো অসুবিধা? আরেকটা অসুবিধা আমাদের জানার কথা, বলো তো মেল কোশ্চেনিয়ারের ক্ষেত্রে? স্যার 100% রেসপন্স নাও পেতে পারে। হ্যাঁ, ওই যে হাই রিটার্ন পার্সেন্টেজ যেটা একটু আগে আমরা বললাম ফেস টু ফেস ইন্টারভিউ, সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে রিটার্ন পার্সেন্টেজটা খুব কম। ওকে, জাস্ট সরি, মানে রিটার্ন পার্সেন্টেজটা কম। আমরা আমরা কেউ কেউ বললাম যে 20% 30%। গবেষণা যারা করে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে 50-60% পর্যন্ত পায়, কিন্তু এর বেশি সাধারণত ফিডব্যাক আসে না যতই আমরা মনিটর করি। তো এর রিটার্ন পার্সেন্টেজটা কম, এটা একটা অসুবিধা। এই যে অ্যাডভান্টেজের মধ্যে অনেকগুলো অ্যাডভান্টেজ বলা আছে, এটা এতটা দরকার নেই। লিমিটেশনেরও অনেকগুলো আমরা কিছু কভার করে ফেলছি। তার মানে বলছে যদি বিগ কোশ্চেনের হয়, লং হয়, তাহলে সাধারণত ইন্টারেস্ট ফিল করে না। এই ধরনের আরো কিছু সমস্যা থাকবে। আমরা সুবিধা অসুবিধাগুলো খুব বেশি জরুরি না, এটা আমরা শীট দিলেই বুঝতে পারবো। চেকলিস্ট। চেকলিস্ট হচ্ছে এক ধরনের ডাটা কালেকশন পদ্ধতি, যেখানে কোশ্চেনিয়ারটা এমন ভাবে তৈরি করা থাকে যেখানে কোশ্চেনের পাশাপাশি প্রবাবল অ্যান্সার দেওয়া থাকে, এবং সেই অ্যান্সার থেকে যে কোনো একটা সুইটেবল অ্যান্সার রেসপন্ডেন্ট সিলেক্ট করে। এটা অনেকটা তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন বলে সেটার মতো এই চেকলিস্টটা ফেস টু ফেসও হতে পারে, অথবা ইন্টারভিউ মেল কোশ্চেনের মাধ্যমে হতে পারে, দুইভাবেই হতে পারে। কিন্তু এখানে শুধু মেইনলি হচ্ছে সবগুলো কোশ্চেনেরই প্রবাবল উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এটা হলো চেকলিস্ট। এটা সুবিধা হলো এটাতে খুব সহজে উত্তর দেওয়া যায়, সময় কম লাগে, খরচও কম। আর অসুবিধা কি হতে পারে বলো তো চেকলিস্টে? এটা কনফিউজিং হয়ে যায় অনেক সময়, মানে অপশনগুলো দেখলে অনেক সময় আমি যেটা সঠিক সেটা দেখা যাচ্ছে যে ড্রাইভ করতে পারি, এটা দেখা যায় কনফিউজ লেগে যেতে পারে, আমার মনে হয় আর কি স্যার। কনফিউজ হতে পারে। আর একটা হতে পারে যে সুইটেবল অ্যান্সার যেটা খুঁজতেছে রেসপন্ডেন্ট, দেখা যাচ্ছে যে সে সেটা পাচ্ছে না, এটা অনেকটা কনফিউজের মতোই। হ্যাঁ, এটাও একটা সমস্যা হতে পারে। আরেকটা সমস্যা হয় ইন্টারেস্টিং সমস্যা, সেটা চেকলিস্টের ক্ষেত্রে না, সেটা আমরা গ্রুপ ইন্টারভিউর ক্ষেত্রে বলবো। তো যাই হোক, আমরা এই অসুবিধা বলবো যে মানে সুইটেবল অ্যান্সার নাও হতে পারে, কারণ তুমি তো আগে থেকে কোশ্চেন করবা এবং তুমি প্রবাবল অ্যান্সার দিবা, কিন্তু মাঠে গিয়ে দেখলা যে আসলে এই অ্যান্সারটা সঠিক না, তখন আবার রেসপন্ডেন্ট সঠিক অ্যান্সারটা বসানোর সুযোগ পায় না। এটা একটা সমস্যা। আরেকটা অসুবিধা হচ্ছে কভার লিমিটেড ফিল্ড অফ স্টাডি। হ্যাঁ, চেকলিস্টের একটা অসুবিধা বলছে কভার লিমিটেড ফিল্ড অফ স্টাডি। Can anybody explain actually what does it mean? One of the limitations of case study, হ্যাঁ বলো তো, কভার লিমিটেড ফিল্ড অফ স্টাডি মানে কি? স্যার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
মানে আমি যখন জেনে যাচ্ছি যে 4টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে সুইটেবল অ্যান্সার, আমি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অনুমানের ভিত্তিতে ওইটা দিয়ে কাজ করতেছি। ওই ক্ষেত্রে আমি ফিল্ডে যে ওইভাবে স্টাডিটা করতেছি না, মানে ফিল্ড স্টাডিটা আমার লিমিটেশন হয়ে যাচ্ছে। That's a problem, but exactly does not mean what is here. Huh? Cover limited field of study. আর কেউ চিন্তা করো একটু। স্যার এখানেও তো যারা হচ্ছে এডুকেটেড না কিংবা যাদের হচ্ছে আপনার ওই ইলেকট্রনিক ডিভাইসটা নাই মেইল পড়ার মতো, তাদেরকে আমরা স্যার অ্যাক্সেস করতে পারছি না। সেটাও একটা প্রবলেম তুমি বলতে পারো, বাট সেই প্রবলেমটা ঠিক এটা দ্বারা বোঝাচ্ছে না। কভার লিমিটেড ফিল্ড অফ স্টাডি। স্যার টাইম শেয়ার করলো, তোমরা শেয়ার করো, ভালো লাগবে ক্লাসে আর কি, সবাই কথা বললে পার্টিসিপেশন করলে ভালো লাগবে। স্যার ওই যারা স্যার প্রত্যক্ষভাবে ইন্টারভিউ নিতে পারতেছে তারা তো হয়তো বা নিজস্ব এলাকা দেখতে পারতেছে বা এখানে সলিড অ্যাকুরেসি এই তথ্য দিতে পারতেছে কিনা এটা দেখতে পারতেছে, কিন্তু স্যার মেইলের মাধ্যমে যারা এই তথ্যগুলো দিচ্ছে তারা তো স্যার সরাসরি দেখতে পাচ্ছে না। এটা কি কভার লিমিটেড এরিয়াতে হবে, ফিল্ড এরিয়াতে? না, বিষয়টা ঠিক সেরকমও না। কভার লিমিটেশন আসলে অ্যাকচুয়ালি মনে হয় আমরা অনেক চিন্তা করেছি। এটা হচ্ছে সব ধরনের গবেষণার জন্য এই টুলটা ইউজ করা যায় না। কভার লিমিটেড ফিল্ড অফ স্টাডি মানে স্টাডির ফিল্ডটা খুবই লিমিটেড। যেমন তুমি একটা গবেষণা করতে যাচ্ছ যে প্রবলেম ফেসড বাই দ্য ফার্মার্স ইন ইউজিং মডার্ন এগ্রিকালচারাল টেকনোলজি। তো প্রবলেম তো একটা দুটো না, আর এখানে ঠিক চিহ্ন দেওয়ারও কিছু নেই। তো একাধিক প্রবলেম হতে পারে, সিরিজ অফ প্রবলেম হতে পারে। তো এই ধরনের গবেষণার ক্ষেত্রে চেকলিস্ট দিয়ে ডাটা কালেকশন করা যাবে না, অর্থাৎ সব ধরনের টাইটেলের জন্য এটা সুইটেবল না। এখানে কিছু লিমিটেড কিছু এরিয়া আছে যেসব এরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের চেকলিস্ট ইউজ করা যায়, অর্থাৎ সব ধরনের স্টাডির ক্ষেত্রে ডাটা কালেকশন করা যায় না এই চেকলিস্ট দিয়ে। এটা বিশেষ বিশেষ কিছু অল্প কিছু এরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য, যেখানে কয়েকটা প্রবাবল অ্যান্সার দিয়ে তথ্য নেওয়া যায়। যেমন মনে করো একজনের তুমি তথ্য নিতে চাচ্ছ চেকলিস্টের মাধ্যমে তার এডুকেশনাল স্ট্যাটাস, কৃষকের এডুকেশনাল স্ট্যাটাস কেমন, তুমি অপশন এ লিখবা কি বলতো? যদি চেকলিস্টে দাও যে কৃষকের শিক্ষাগত যোগ্যতার তথ্য তুমি নিতে চাও, এটা হলো তোমার প্রশ্ন যে হোয়াট ইজ ইউর এডুকেশনাল লেভেল। এই কোশ্চেনিয়ারে তুমি এডুকেশন একটা ফ্যাক্টর আইটেম এর আন্ডারে তুমি কোশ্চেন করেছো হোয়াট ইজ ইউর এডুকেশনাল লেভেল, এর প্রবাবল অ্যান্সার দিতে হবে যেহেতু চেকলিস্ট, তাই না? এ বি সি ডি 4টা দিতে হবে। কি কি দিবা বলো তো? অপশন এ প্রাইমারি লেভেল। অপশন এ কি দিবা? প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল। এ বি সি বললাম, এ তোমরা সি পর্যন্ত গেছো, গুড। এ প্রাইমারি, বি সেকেন্ডারি, ডি হায়ার সেকেন্ডারি, আর একটা হচ্ছে কোনোটাই নয়, ডি হলো কোনোটাই না, তাই না? নান অফ দিস। নান অফ দেম। তো একজন ইলিটারেট সে তাহলে কোনটা দিবে? নান অফ দেম। নান অফ দেম। আরেকজন মনে করো সে প্রাইমারি, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি কোনোটাই না, সে পড়ে গেছে আরেক দিকে, নন ফর্মাল এডুকেশন করেছে, অথবা হ্যাঁ নন ফর্মাল এডুকেশন করেছে, সেটাকে আমরা কিভাবে আনবো? এটাই তো অসুবিধা, এটা তো আর কভার করা যাচ্ছে না। এই যে তার মানে এটা এই চেকলিস্ট দিয়ে দিয়ে করা যায় না, ওপেন কোশ্চেন করতে হয়। এই ধরনের কিছু কিছু গবেষণার ক্ষেত্রে এই চেকলিস্টটা প্রযোজ্য না, এটাই বোঝাচ্ছে কভার লিমিটেড এরিয়া। আমাদের এর পরের আইটেমটা হলো গ্রুপ ইন্টারভিউ। গ্রুপ ইন্টারভিউ আমরা প্রথমে যেটা পড়তেছিলাম যে ইন্টারভিউ স্কেডিউল, ওটা আসলে বুঝাইছে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ। এটাও ইন্টারভিউ স্কেডিউল, এটাও স্কেডিউল মেইনটেইন করে আমাদের ডাটা কালেকশন করতে হবে। দিস ইজ গ্রুপ নট ইন্ডিভিজুয়াল। ফার্স্ট যেটা আমরা পড়েছি ওটা হলো ইন্ডিভিজুয়াল, আর এটা হলো গ্রুপ মেথড। অর্থাৎ একই কথা, এই ক্ষেত্রে আমরা পার্সোনালি না নিয়ে এই গ্রুপ অফ পিপলকে একসাথে করে তাদের কাছ থেকে আমরা তথ্য নেব একই বিষয়ের উপর। যেমন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নেই, একটা গ্রুপ করি, একটা গ্রুপে 20 থেকে 22 বা 23 জন স্টুডেন্ট থাকে। আমরা যদি পুরো প্র্যাকটিক্যাল গ্রুপের কাছে সার্টেন কোন একটা বিষয়ে তাদের মান্থলি ইনকাম, তার ফাদারের অথবা একাডেমিক অ্যাসপাইরেশন অথবা জেন্ডার, মানে বিভিন্ন বিষয়ের যে তথ্য চাই, আমরা দেখা যাচ্ছে যে গ্রুপে সেগুলো ব্রিফ করে তারপর গ্রুপের
প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কোশ্চেনিয়ার ধরিয়ে দিলাম, তারা ফিল আপ করে দিল, আমরা উত্তরটা নিয়ে নিলাম। এটা হলো গ্রুপ ইন্টারভিউ। আর প্রথমে যেটা আমরা ডিসক্রাইব করেছিলাম সেটা হলো ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ অথবা পার্সোনাল ইন্টারভিউ। গ্রুপ ইন্টারভিউর সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো লোকের কাছে তথ্য পাওয়া যায়। যেমন আমি যদি তোমাদের এখানে 3টা গ্রুপ আছে, 3-20-60 জন বা অ্যাটলিস্ট 60 জন, আরো বেশি আছে হয়তো বা 22-23 জন করে থাকে। আমি যদি এই 60 জন স্টুডেন্টের কাছে আজকে কোনো পার্টিকুলার বিষয়ে তথ্য নিতাম, তাহলে আমি শুধু কোশ্চেন করতাম, তোমরা উত্তর দিতে, আমি রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী উত্তরগুলা রেকর্ড করে রাখতাম। সো খুব দ্রুতই আমি তথ্যগুলো পেয়ে যেতাম, হয়তো বা অল্প সময়ের মধ্যেই। সো এটা একটা সুবিধা যে খুব কম সময়ের মধ্যে তথ্যগুলো পাওয়া যায়। এটা একটা ইজি মেথড এবং এটা ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ থাকে। এগুলো হলো সুবিধা। আর অসুবিধা, আমি একটু আগে যেটা বলছিলাম, একটা ইন্টারেস্টিং অসুবিধা আছে চেকলিস্টের ক্ষেত্রে বলতেছিলাম, আসলে সেটা চেকলিস্টের ক্ষেত্রে না, এটা হলো গ্রুপ ইন্টারভিউর ক্ষেত্রে। অসুবিধা কি হতে পারে বলো তো এখানে তথ্য নিতে গিয়ে? স্যার এক একজনের এক এক মতামত থাকতে পারে স্যার। সেটা হতে পারে, সেটা কিন্তু কোনো প্রবলেম না, কারণ তুমি গবেষণা করতে গেছো, তুমি তথ্য নিচ্ছ। যেমন আমি একটা প্রজেক্ট করতে চাচ্ছি বা একটা গবেষণা করতে চাচ্ছি যে অনলাইন ক্লাসের প্রতি স্টুডেন্টদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন। হ্যাঁ, তো এক একজন ছাত্র কিন্তু এক একজন বলতে পারে, কেউ হাইলি স্যাটিসফাইড, কেউ স্যাটিসফাইড, কেউ আবার ডিস্যাটিসফাইড, কেউ আবার হাইলি ডিস্যাটিসফাইড। যে অ্যান্সারই দেখ, এটা আমাকে সত্য ধরে নিতে হবে। রেসপন্ডেন্টের কথা কিন্তু সবসময় তোমাকে ধরে নিতে হবে যে সে সঠিক অ্যান্সার দিয়েছে, সে সঠিক দিক আর না দিক। সো এক একজন এক একটা বলতে পারে, দ্যাট ডাজ নট এ প্রবলেম, দ্যাট ডাজ নট এ ম্যাটার। এটা একটা রিসার্চের বৈশিষ্ট্য। সবাই যদি একরকম বলে তাহলে হবে না। হ্যাঁ, অন্য একটা অসুবিধা বলো আসলে কি মিন করেছে। গ্রুপ, এই গ্রুপ অফ পিপল যখন একসাথে থাকে, যেমন তোমাদের একসাথে যদি আমি কোশ্চেনের ধরে দিই, তখন কি হয়? পরীক্ষা যখন নেই, কুইজ পরীক্ষা নেই, যখন আমরা যখন কোশ্চেন দিয়ে দিই, তখন কি সমস্যা হতে পারে? একজন আরেকজনেরটা দিয়ে দেখে দেখে লেখে। হ্যাঁ, এখানে একজন আরেকজন দ্বারা মিসগাইডেড বা মোটিভেটেড, অথবা একজন আরেকজনের ডমিনেন্সি বা ডিপেন্ডেন্সি, এই বিষয়গুলো কাজ করে। অনেক সময় তোমরা এডুকেটেড স্টুডেন্ট, তোমাদের এগুলো হয়, সুযোগ পেলে আরেকজনের উপর ডিপেন্ড করো। নিজে জানো যে এটা সি, তারপরে দেখা যায় আরেকজন ডি দিল, তখন কিন্তু নিজের চাইতেও বেশি আমরা কনফিডেন্ট পাই, মনে হয় ওইটাই ঠিক। এরকম হয় না? দেখা যায় যে এরকম করতে গিয়ে আমরা সঠিক উত্তরটা দেই না, পাশের যেটা আছে সেটাকে ফলো করি। একজন আরেকজনেরটা দেখে অ্যান্সার দিতে পারে, একজন আরেকজনের দ্বারা মোটিভেট হতে পারে। এটা হচ্ছে যার ফলে মিসলিডিং ইনফরমেশন হতে পারে, অর্থাৎ প্রত্যেকের নিজস্ব ভিউটা এক্সপ্রেস নাও হতে পারে। হ্যাঁ, একসাথে লোক একসাথে গ্যাদার করলে একটা প্রবলেম হয়, সবাই সবার সাথে আলোচনা করে একটা যাকে ডমিনেন্ট মনে করে বা যার অ্যান্সারটা ভালো মনে করে, নিজের এক্সপ্রেশনের সাথে অনেক সময় ওগুলোকে জোর দেয় বা গুরুত্ব দেয়। এটা একটা প্রবলেম ইন্ডিভিজুয়াল বা রিলায়েবল ডাটার ক্ষেত্রে, এটা একটা সমস্যা হতে পারে। এই যে রেসপন্ডেন্ট লিমিটেশন দেখো, রেসপন্ডেন্ট মে কমিউনিকেট টু ইচ আদার, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে, যেটা তোমরা পরীক্ষার মধ্যে, গ্রুপ পরীক্ষার মধ্যে করো, একজন আরেকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, তখন মনে হয় যে একজন আরেকজনের পরমাত্মীয়, এরকম অবস্থা পরীক্ষা। হ্যাঁ, তো এরকম হয়ে যায়, এটা একটা প্রবলেম। কেস স্টাডি, Case study method is very popular form of qualitative data analysis. আমরা জানি ডাটা দুই ধরনের, একটা হলো কোয়ালিটেটিভ ডাটা, একটা হলো কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা যেগুলো ডাইরেক্ট, যেমন বিঘাতে কত মন ধান হয়, এটা হলো কোয়ান্টিটেটিভ ডাটা। আর কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে এই ফ্যাক্টরির জনবলের দক্ষতা কেমন, হ্যাঁ, এই ফ্যাক্টরিতে যে ম্যান পাওয়ার আছে এদের স্কিলনেস কেমন, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। সো এই কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে কেস স্টাডি একটা ভেরি ইম্পর্টেন্ট মেথড, এবং কেস স্টাডি কিন্তু মেথড, নট ইনস্ট্রুমেন্ট। আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলতেছি, আমরা যে কোশ্চেনিয়ার বলতেছি, ইন্টারভিউ শিডিউল বলতেছি, এগুলো হলো ইনস্ট্রুমেন্ট, কিন্তু কেস স্টাডি হলো একটা মেথড। কেস স্টাডি হতে পারে সমাজের যে কোনো একটা সোশ্যাল ইউনিট, হতে পারে একটা পার্সন, হতে পারে ফ্যামিলি, হতে পারে ইনস্টিটিউট, হতে পারে কালচারাল গ্রুপ, অথবা একজন ফার্মার অথবা ফার্মিং কমিউনিটি নিয়ে। ইট ইজ এ স্টাডি ইন ডেপথ রাদার দ্যান ব্রেথ। এই যে একটা কথা বলা হয়েছে যে ইট ইজ এ স্টাডি ইন ডেপথ রাদার দ্যান ব্রেথ। যদি আমি একটা পরীক্ষায় কোশ্চেন করি যে কেস স্টাডি ইজ এ স্টাডি ইন ডেপথ রাদার দ্যান ব্রেথ, এক্সপ্লেন করতে পারবা? কেস স্টাডি একটা সমাজের যে কোনো একটা ব্যক্তি, প্রতিষ্ঠান, পরিবার, তার কোনো আপস অ্যান্ড ডাউনস বা যে কোনো একটা অজানা ঘটনা বা কোনো একটা কিছু কেন হলো, এর ভিতরে ডিপলি তথ্য কালেক্ট করার জন্য যে পদ্ধতি, সেটা হলো কেস স্টাডি। এটাকে বলা হয় যে ইট ইজ এ স্টাডি ইন ডেপথ রাদার দ্যান ব্রেথ। এটা আসলে কি?
যতটা না আর কি আমরা মানে বলি তার থেকে এটা আসলে অনেক বেশি ডেপথে থাকে, হ্যাঁ মানে অনেক আমরা বেশি যতটা গভীর, অনেক বেশি গভীর। হ্যাঁ অনেক বেশি গভীর বা ডেপথে যায়। আরেকটু তোমারটা কিছুটা হয়েছে, আরেকটু ক্লারিফিকেশন দরকার। কেস স্টাডি সমাজে কোন শ্রেণীর লোকেরা কেস স্টাডি বেশি করে বলো তো? ডিটেকটিভ যারা, ডিটেকটিভ বা গোয়েন্দা মানে পুলিশ বলা যায়, তাই না? পুলিশরা কেস স্টাডি করে। আরেকটা প্রফেশন করে খুবই কেস স্টাডি করে, সিআইডি যারা, সিআইডি, পুলিশ, ডিটেকটিভ, সব র্যাব, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী, এরা করে কেস স্টাডি। আরেকটা গ্রুপ আছে দুদক। দুদক, হ্যাঁ দুদকও কেস স্টাডি করে। আরেকটা গ্রুপ খুব কমন গ্রুপ স্যার গবেষক। গবেষক, হ্যাঁ আরো তো গবেষকরাও case করে study। অবভিয়াসলি। আরো একটা গ্রুপ আমি ঠিক যেটা জানতে চাচ্ছি, স্যার আইনজীবী। হ্যাঁ অ্যাডভোকেট, আমি এদের কথাই জানতে চাচ্ছি। এরা অনেক কেস স্টাডি করে। হ্যাঁ সমাজে কেস স্টাডি প্রচুর, পুলিশরা করে, আইনজীবীরা করে, গবেষকরা করে, বিভিন্ন পেশার লোকেরা করে। এখানে ইট ইজ এ স্টাডি ইন ডেপথ রাদার দ্যান ব্রেথ, মানে বোঝানো হয়েছে যে এটা এমন একটা স্টাডি যেটাতে ভাষা ভাষা তথ্য কালেক্ট করার উপর জোর দেওয়া হয় না, অ্যাকচুয়াল তথ্যের উপর জোর দেওয়া হয়। এই জন্য এই যে ডেপথ রাদার দ্যান ব্রেথ, মানে ব্রেথ মানে শাখা প্রশাখা না গিয়ে মূলে চলে যাওয়া হয়। কোন একটা গাছের আঙ্গিকে যদি চিন্তা করো, গাছের শাখা প্রশাখা না হয়ে গাছের মূলের দিকে চলে যাওয়া, এটা অনেকটা ইন্ডিকেট করেছে। অর্থাৎ কোনো একটা পরিবার মনে করে খুবই ভালো এডুকেটেড পরিবার, কিন্তু হঠাৎ করে সেই এডুকেটেড ফ্যামিলির একটা সন্তান নষ্ট হয়ে গেল, হ্যাঁ ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। এটার পিছনে আসলে কারণ কি? হ্যাঁ বাবা মার উদাসীনতা, না ছেলের বন্ধু সার্কেল খারাপ, না কোনো ধরনের শখ, না আসলে কি? এই বিষয়গুলো জানতে হলে তার সাথে অনেকক্ষণ সময় কাটাতে হবে, দিনের পর দিন থাকতে হয়। এগুলোকে বলে কেস স্টাডি। একদম ভিতরের তথ্য জানার জন্য সময় ব্যয় করতে হয়, একদম গভীরে চলে যেতে হয়। এটাকে বলে ইট ইজ এ স্টাডি ইন ডেপথ রাদার দ্যান ব্রেথ। অনেক সময় অনেক ফার্মিং কমিউনিটি তাদের কালচারাল লাইফ অথবা ফার্মিং লাইফ এগুলো বোঝার জন্য তাদের সাথে অনেকদিন থাকতে হয়, অবজার্ভ করতে হয়, যাতে তাদের মূল তথ্য পাওয়া যায়। এভাবেও কেস স্টাডি করা হয়। এই জন্য বলছে এটা খুব ইত্যাদি। এটার সুবিধা হলো এটা সিচুয়েশনটাকে মেইনলি বের করে নিয়ে আসে, যে হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড। হ্যাঁ কোন একটা অর্গানাইজেশন কেন ফল করলো, কেন ভালো করতেছে ইত্যাদির মেইন যে সিচুয়েশন বা মেইন যে তথ্য সেটা বের হয়ে আসে। এর উপর ভিত্তি করে তো ডিসিশন নেওয়া যায়। কেস স্টাডি এমন একটা স্টাডি যেটা ডিসিশন মেকিং এ হেল্প করে এবং সময়ের গুরুত্বটা দেওয়া হয় এক্ষেত্রে। এগুলো হচ্ছে সুবিধা। আর অসুবিধা কি হতে পারে বলতো কেস স্টাডিতে? অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে ডেপথে যাচ্ছি ওটা আমাদের সঠিক নাও হতে পারে, মানে ডেটা অ্যানালিসিসটা অনেক সময় ভ্যালিড নাও তখন হতে দেখা পারে। যাচ্ছে যে অনেক সময় যদি সঠিক নাও হয় তাহলে প্রবলেমটা কি হলো? স্যার তাহলে তো আমাদের মানে পুরো কেস স্টাডিটাই ভুল হলো। হ্যাঁ তাতে হলোটা কি? আমাদের সময় নষ্ট হলো, তাই না? টাইম এন্ড তার মানি মানে এটা দুইটাই ওয়েস্ট। সময় লাগে, প্রচুর সময় লাগে। সঠিক তথ্য নাও বের হয়ে আসতে পারে যদি গবেষক যদি স্কিল না হয়, সে যদি সুন্দরভাবে ডিজাইন করতে না পারে, সে যদি সঠিক প্রতিষ্ঠান বা মানুষ যাচাই করতে না পারে, সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের সময়টাই নষ্ট হয়ে যাবে। এটা একটা সমস্যা। আর এটা হচ্ছে কি কেস স্টাডি সব ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ যেমন মনে করো তুমি অনেক ধরনের টেকনোলজি বাংলাদেশে, যেমন ফুড সেফটি টেকনোলজি, ভেজিটেবল ফার্মাররা আইপিএম করে। তো আইপিএম এর প্রতি কৃষকের বা ফুড সেফটি টেকনোলজির প্রতি কৃষকের দৃষ্টিভঙ্গি কেমন, এটা জানার জন্য তোমাকে কেস স্টাডি এটা সুইটেবল না, মানে সব ক্ষেত্রে করা যায় না। আবার কোন একটা কৃষক হঠাৎ করে সে খুবই স্বাবলম্বী হয়ে গেছে, এই ক্ষেত্রে করা যেতে পারে। অর্থাৎ সব ধরনের ক্ষেত্রে কেস স্টাডি করা যায় না, এটা পার্টিকুলার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবং এই কেস স্টাডির একটা কেস স্টাডির ডাটা আরেকটা কেস স্টাডিতে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। একটা লোকেশনের ডাটা আরেকটা লোকেশনে, অথবা একটা ব্যক্তির চিত্র আরেকটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আর একটা হলো টাইম কনজিউমিং এবং ইনভেস্টিগেটর রিকোয়ার্স ট্রেনিং। হ্যাঁ একটু আগে আমরা যে আলাপগুলো পারলাম, যে কথাগুলো বললাম।
আর কেস স্টাডি অ্যাসপেক্ট ইজ বেসড অন অনলি ওয়ান কেস। হ্যাঁ, এটা একসাথে একটা কেসের উপর ভিত্তি করে করা হয়, একাধিকগুলা করা যায় না, এগুলোই সমস্যা। আমরা আরেকটা ডাটা কালেকশন টুল সম্পর্কে বলবো, অবজারভেশন। হ্যাঁ, সিস্টেমেটিক অবজারভেশন প্রসিডিউর। এটা হলো অবজারভেশন হচ্ছে কৃষককে তার বাসায় অথবা ফার্মে অবজার্ভ করে ডাটা নেওয়া হয়। এক্ষেত্রে সাধারণত কথাবার্তা বলা হয়, কিন্তু কথাবার্তা বলার পাশাপাশি অবজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি কৃষককে, একজন তুমি মনে করো কৃষি অফিসার, তুমি কৃষককে বলেছো যে আপনি সবজি চাষ করেন, সবজিতে তো অনেক পোকা ধরে, বারে বারে যদি আপনি কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করেন তাহলে পোকারাও একসময় রেজিস্ট্যান্ট হয়ে যাবে, আর গাছও বেশি বেশি কেমিক্যালস অ্যাবজর্ব করবে, যেটা হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর। আপনি এক কাজ করেন, বিভিন্ন ধরনের নন কেমিক্যাল টেকনিক আছে, ফেরোমেন ট্র্যাপ আছে, এটা একটা বোতলের মধ্যে সুন্দরভাবে ইউজ করা, তুমি প্রসিডিউরটা তাকে শিখিয়ে দিলাম, অথবা বায়োলজিক্যাল কন্ট্রোল আছে, অথবা লাইট ট্র্যাপ আছে, বিভিন্ন ধরনের আইপিএম সম্পর্কে জানিয়ে দিলে আপনি এখন এগুলো করবেন। অ্যাকচুয়ালি সে করবে কিনা সেটা বোঝার জন্য তখন তুমি তাকে শুধু প্রশ্ন করলে হবে যে আপনি কি এগুলো করতেছেন, তাহলে কি সঠিক তথ্য আসবে? না স্যার, অবজারভেশন করতে হবে, তার মাঠে অবজার্ভ করতে হবে, তার ফেরোমেন ট্র্যাপের মাঠে কোনো বক্স আছে কিনা। হ্যাঁ, তারপর সে ম্যানুয়ালি ক্লিনিং করা, একটা গাছ আক্রান্ত হয়েছে ইনফেক্টেড, সেই গাছের পাতা আক্রান্ত গাছের ইনফেক্টেড পার্টটা সে তুলে ফেলছে কিনা বা গাছটাই উঠে ফেলছে কিনা, বা মানে ইউ শুড অবজার্ভ সাম সাইন অ্যান্ড সিমটম অফ দ্য ফার্মার্স অ্যাবাউট ইউর instruction, which can help you to understand is in right path or not. So this is called observation. এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে প্রোগ্রেসটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। যে বিষয়ে তুমি তথ্য নিবা সেই বিষয়ে যে প্রসিডিউরটা শিখিয়েছিলা সেটা খুব ভালোভাবে দেখানো যায়, ভিডিওর মাধ্যমে অথবা হাতে কলমে দেখানো যায়, এবং যে ইন্টারভিউয়ার সে অবজার্ভ করতে পারে অ্যাকচুয়ালি পার্টিকুলার সিচুয়েশনটা। এগুলো হলো সুবিধা। আর অসুবিধা, অবজারভেশনের অসুবিধা কি হতে পারে? দেখো তো কি বলছে। এক একজনের দেখা যাচ্ছে অবজারভেশনের ক্রাইটেরিয়া এক এক রকম হতে পারে। হ্যাঁ, সেটাই প্রথমটা বলা হয়েছে যে self value and attribute of the observer may play different role in observation. একই জিনিস তিনজন হয়তো বা তিন রকম চিন্তা করতেছে, তিনজন অবজারভার গেলে সেরকম হতে পারে, এটা একটা প্রবলেম হতে পারে, এবং এটা একটা কস্টলি, তাই না? অবজার্ভ করা, তাকে প্রায় মাঠে গিয়ে দেখে আসা, এটা একটা কস্ট ইফেক্টিভ মেথড। ইমপ্র্যাকটিক্যাল টু ডু ফর মাস ইনফরমেশন, অনেক তথ্য লাগতে, যখন অনেক তথ্য দরকার হবে তখন অবজারভেশনটা ইমপ্র্যাকটিক্যাল। অবজারভেশন ইজ সুইটেবল হোয়েন ইউ নিড টু কালেক্ট ফিউ ইনফরমেশন, ফিউ নট মাস ইনফরমেশন। আমরা যে প্রথমে লিস্ট দিয়েছিলাম তোমাদের ব্রেনস্টর্মিং করি, বলো তো আমরা কতগুলো আইটেম বলেছিলাম ফার্স্টে, এর মধ্যে আমরা কয়টা ইনস্ট্রুমেন্ট নিয়ে অলরেডি ডিসকাস করেছি এবং আমাদের কয়টা ইনস্ট্রুমেন্ট বাকি আছে? দিস ইজ কল্ড ব্রেনস্টর্মিং। আমি একটা শীট দিয়েছিলাম, শীট প্রথমে উপস্থাপন করেছিলাম যে আজকে ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্টে এই ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো। ইন্টারভিউ শিডিউল, মেইল কোশ্চেনিয়ার, এরকম 8টা সম্ভবত, হ্যাঁ না কয়টা বলো তো, কারো মনে আছে? প্রথম 8 মিনিট থাকতে পারিনি স্যার, নেট প্রবলেম ছিল তো এজন্য খেয়াল করিনি। You have missed from the beginning, হ্যাঁ। সো যারা ছিল, যারা শুরু থেকে ক্লাসে ছিল, কেউ বলতে পারবো how many data collection instruments that were our today's discussing matter? স্যার আপনি 8টা বলেছিলেন, এখন পর্যন্ত 6টা আপনি আলোচনা করেছেন। হ্যাঁ শশী, হ্যাঁ 8টা বলেছিলাম, আমরা অলরেডি 6টা নিয়ে ডিসকাস করেছি। থ্যাংক ইউ, তুমি ক্লাসে আসো, তুমি বিষয়গুলো ধরতে পারছো বা হিসাব করতেছো, বা সিচুয়েশনটা আমরা মাঝে মাঝে একটু দেখি যে আমরা আছি কিনা এই জায়গায়। তাহলে আমাদের যে 2টা বাদ আছে সেই 2টার নাম কি কেউ বলতে পারো? ইট ইজ লিটল বিট ডিফিকাল্ট, কারণ ওই স্লাইডে 8টা নাম ছিল, আমরা খুব দ্রুত পাস করে গেছি, তাই না? জি স্যার। কেউ কি তাও মনে করতে পারো 2টার যে কোনো একটা? স্যার টেপ রেকর্ড ইন্টারভিউ। ইয়েস, থ্যাংক ইউ। কে বললা এটা? আরিফ হাসান, থ্যাংক ইউ। আমরা একটা ট্যাপ রেকর্ডেড ইন্টারভিউ ছিল, আর একটা ছিল সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ডস। এই 2টাই আমাদের বাদ আছে। এই যে সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ড মানে
আমরা কখনো কখনো তথ্য পাই রেকর্ড থেকে, অফিস রেকর্ড বা যে কোনো ধরনের রেকর্ড বা সোর্স থেকে। এগুলো সাধারণত আমরা যদি সেকেন্ডারি ডাটা কালেকশন করতে চাই। ডেটা কিন্তু বিভিন্ন ধরনের, একটা বলেছিলাম প্রাইমারি কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা। এছাড়াও ডাটাকে দুই ভাগে ভাগ করা যায়। কেউ বলতে পারো এটা ছাড়াও দুই ধরনের ডাটা রয়েছে, কি কি? Usually we are habituated with two types of data, which one is qualitative and other is quantitative. But beyond this, there are two more types of data. Can anybody say what are they? ইন্টিগ্রেটিভ ডাটা। Integrated. তাহলে আরেকটা কি হবে? একটা যদি ইন্টিগ্রেটেড হয়, ট্রাই। ইন্ডিভিজুয়াল ডাটা না, আসলে এভাবে না। আরেকটা ধরনের ডাটা টাইপস আছে, আরেকটা সেটা হচ্ছে তোমার প্রাইমারি ডাটা। আর কি হবে বলো? একটা যদি প্রাইমারি ডাটা হয়, সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা। এই তো তোমরা একটা বললে আরেকটা ধরতে পারো। হ্যাঁ, এটা হলো প্রাইমারি ডাটা, আরেকটা হলো সেকেন্ডারি ডাটা। এতক্ষণ আমরা যতগুলো তথ্য নিয়ে কথা বললাম সেগুলো কি প্রাইমারি ডাটা কালেকশন না সেকেন্ডারি ডাটা কালেকশন? প্রাইমারি ডাটা কালেকশন। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সেকেন্ডারি ডাটা কালেকশন। এই অ্যাভেলেবল রেকর্ডস, কারণ অফিস রেকর্ডে যে ডাটাগুলো থাকে সেগুলো অলরেডি কালেক্টেড। সেই কালেক্টেড ডাটা থেকে তুমি যখন তথ্য নিতে চাইবা সেটাই হলো সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ড। এটা প্রজেক্ট রিপোর্ট হতে পারে, কোনো থিসিস হতে পারে, কোনো বই হতে পারে, কোনো জার্নাল আর্টিকেল হতে পারে, অফিস রেকর্ড হতে পারে, গুগল হতে পারে, অর্থাৎ যতগুলো সোর্স থাকে যে কোনো সোর্স হতে পারে। এখান থেকে যে তথ্যগুলো আমরা পাই সেগুলোকে বলে সেকেন্ডারি ডাটা। যেমন আমি যদি তোমাদের গ্রুপের কোনো স্টুডেন্টের জিপিএ জানতে চাই, হ্যাঁ, যে লেভেল 1 সেমিস্টার 1 অথবা লেভেল 2 সেমিস্টার 1 এ তোমাদের সিজিপিএ কত ছিল, একজন পার্টিকুলার স্টুডেন্টের যদি সিজিপিএ জানতে চাই, অথবা সব স্টুডেন্টেরই একটা পার্টিকুলার গ্রুপের সব স্টুডেন্টেরই এভারেজ জিপিএ কেমন ছিল, এই তথ্যটা আমরা কোথা থেকে পেতে পারি? আমাদের ইউনিভার্সিটির কন্ট্রোলার সেকশন থেকে, তাই না? তারপর মনে করো ওয়েদার রিপোর্টে আমরা চাচ্ছি গত এক বছরের টেম্পারেচারের ডাটা দরকার, কোথায় পাবো? গত এক বছরে আবহাওয়া অফিসে। তারপর মনে করো বাংলাদেশের ফার্ম ফ্যামিলি কতগুলো কৃষক পরিবার আছে, এই ধরনের এটা কোথায় পাওয়া যাবে? উপজেলা না, এটা বাংলাদেশের তথ্য তো, একটা পার্টিকুলার উপজেলার পাবা, ওই উপজেলাতে কতগুলো ফার্ম ফ্যামিলি আছে, তাহলে উপজেলা কৃষি অফিসে, তাই না, অফিস রেকর্ডে। আর পুরো বাংলাদেশেরটা জানতে চাইলে তাহলে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা বলে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা তাদের কিছু ডায়েরি বা পকেট বুক আছে সেখান থেকেও পেতে পারি, আমরা গুগল থেকেও পেতে পারি। তার মানে এই ডাটাগুলো কিন্তু অলরেডি প্রিজার্ভ কোনো জায়গায়, ওইসব জায়গা থেকে যখন আমরা তথ্য পাই সেটাকে বলে সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ডস। এটার সুবিধা হচ্ছে অলরেডি এটা টাইপ করা আছে, যার ফলে রেকর্ড করা আছে, যার ফলে ভ্যালিডিটি বা অ্যাকুরেটি অনেক বেশি, এটা ডাইরেক্টলি পাওয়া যায়, সময় অনেক কম লাগে। এগুলো হলো সুবিধা। আর অসুবিধা হলো কি? অসুবিধা হতে পারে বলো তো? প্রাইমারিলি যে ডেটাটা কালেক্ট করা হয়েছিল ওটা যদি কোনো কারণে ভুল হয় তাহলে দেখা যাচ্ছে বারবার এই ভুলটা হতে থাকবে। ভুলটা হতে পারে, হ্যাঁ, এটা একটা সমস্যা। আর কি সমস্যা হতে পারে? অনেক কিছুই তো দেখা যায় যে পরিবেশের সাথে চেঞ্জ হয়, তো দেখা যাচ্ছে ওই আগেরটা ধরে বসে থাকলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রেও প্রবলেম হয় অনেক। আপডেটেড এটা ঠিক তা না। যেমন তোমার দরকার গত 20 বছরের রেইনফলের ডাটা, তুমি আবহাওয়া অফিসে গেলে তোমাকে দিয়ে দিবে? গত 20 বছরে বাংলাদেশে কোন একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের ডাটা তুমি চাচ্ছ, বৃষ্টিপাত বা রেইনফল, তো তোমার আবহাওয়া অফিসে তুমি গেলে কি ডাটা পেয়ে যাবা? না স্যার, না, প্রপার অথরিটি মেইনটেইন করতে হয়, তাই না? তার মানে ডাটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। অনেক সময় টাকা দিয়ে কিনতে হয়, অথবা অনেক সময় প্রপার অথরিটি মেইনটেইন করতে হয়, এবং টাইম কনজিউমিং লাগে, সময় লাগে, অফিসে দৌড়াদৌড়ি করতে হয়, একটা ঝামেলা। কেউ যদি এই বিষয়ে ফেস করে তাহলে সে বুঝতে পারবে। সো এগুলো মোটামুটি একটা সমস্যা অফিস রেকর্ডে। আমাদের লাস্ট ইন্টারভিউ বা ডাটা কালেকশন টুল যেটা ছিল সেটা হলো ট্যাপ রেকর্ডেড ইন্টারভিউ। ট্যাপ রেকর্ডারের মাধ্যমে যখন আমরা ইন্টারভিউ নিব
এটাও প্রথম যেটা ছিল ফেস টু ফেস ট্যাপ রেকর্ডার ইউজ করতে পারি নাও পারি, কিন্তু এটা আমরা যখন ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ নেই আর গ্রুপ ইন্টারভিউ নেই, এক্ষেত্রে রেকর্ডারটা ইউজ করি, কারণ আমরা যেসব তথ্য নিব সেগুলো সঙ্গে সঙ্গে আমরা রেকর্ড করতে পারি না। আমরা যদি কাগজ কলমে লিখতে চাই, সব আমাদের গবেষণার ধরনটা এমন, যেমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছি, সেখানে কি কি কোশ্চেন করবো, হয়তো 3-4টা কোশ্চেন মাত্র আগে থেকে জানতে পারলাম, পরবর্তীতে দেখা যায় কথা যখন শুরু করবে, ইন্টারভিউ নেওয়া শুরু করবো, তখন সিচুয়েশনাল আসপেক্ট অনেক ধরনের কোশ্চেন করা হয় এবং সে তখন উত্তর দিতেই থাকে, বলতেই থাকে, হ্যাঁ, কোন একটা ফার্মিং সাকসেসের গল্প হতেই থাকে। ওইসব ক্ষেত্রে সাধারণত রেকর্ডার নিলে রেকর্ড করে রেখে পরবর্তীতে ওই ডাটাগুলা ইনপুট করা যায় এবং অ্যানালাইসিস করা যায়। এভাবে যে তথ্য কালেক্ট করা হয় সেটা হলো ট্যাপ রেকর্ডেড ইন্টারভিউ। এটা হলো খুব সুবিধা, হলো কুইক এবং ইজি মেথড, এবং ইনফরমেশন কালেক্ট করা যায় যেখানে রিটেন ফর্মে খুব সমস্যা, অর্থাৎ একজন লোক বলে যাচ্ছে তুমি তার সঙ্গে সঙ্গে লিখে ফেলতে পারবা না, ওইসব ক্ষেত্রে সাধারণত এটা খুবই সুবিধা। আর অসুবিধা হলো যদি ট্যাপটা কখনো নষ্ট হয়ে যায় তাহলে খুবই সমস্যা, যা কাজগুলো সবই জলে যাবে, আর রেকর্ডার কিনতে হয়, যার ফলে এটা কস্ট হাই বলছে, আজকাল আসলে খুব একটা কস্ট হাইও না, কিন্তু কারো কারো কাছে আবার কষ্ট হাইও মনে হতে পারে যদি কোয়ালিটি রেকর্ডার কিনতে চায়। সো এই হলো এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা। We have already discussed about 8 different types of data collection instruments along with their advantages and limitation. However, ট্যাপ রেকর্ডেড ইন্টারভিউ কারা বেশি ইউজ করে? ট্যাপ রেকর্ডার কারা ইউজ করে ইন্টারভিউ নিতে? কোন শ্রেণীর লোক, কোন পেশার লোক? স্যার জার্নালিস্ট। জার্নালিস্ট, ইয়েস এক্স্যাক্টলি। হ্যাঁ, সাধারণত আমরা দেখি সাংবাদিকরাই এটা বেশি ইউজ করে। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে আমরা 8 ধরনের ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানতে পারলাম, যারা সোশ্যাল রিসার্চ করবে ভবিষ্যতে, এগ্রিকালচার এক্সটেনশনে অথবা ইকোনমিক্সে অথবা স্ট্যাটিস্টিক্সে অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে ফ্যাকাল্টি গুলো আছে সেসব সাবজেক্টে, পভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ সহ অন্যগুলোতে, তাদেরকে সাধারণত মানুষ মানে কনজিউমার বা ফার্মার তাদের নিয়ে গবেষণা করতে হয়। তাদের গবেষণা অনুযায়ী যে কোনো ধরনের এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এই ধরনের ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট একটা সাজিয়ে নিতে হয়। সো আজকের এই আলোচনা থেকে আমরা অলরেডি তাও কিছুটা ধারণা পেলাম যে এই হলো ডাটা কালেকশনের পদ্ধতিগুলো এবং এইভাবে আমরা ডাটা কালেকশন করতে পারি, এটার এই সুবিধা, এটার এই অসুবিধা। জাস্ট লাস্ট কোশ্চেন, আজকের সবগুলো ডাটা কালেকশনের শুধু নামগুলো বলতে পারো, ইনস্ট্রুমেন্ট গুলো? এনিওয়ান? 8টা নাম? জি স্যার। লেটস স্টার্ট। ইন্টারভিউ স্কেডিউল, মেইল কোশ্চেনার, চেকলিস্ট, গ্রুপ ইন্টারভিউ, কেস স্টাডিজ, সিস্টেমেটিক অবজারভেশন প্রসিডিউর, নাইস, systematic study of available records, tap recording interview. Tap recorded interview. Okay, thank you everybody for your nice attention and for understanding. I hope at least you have now some idea about the advantage and limitation of various data collection methods which are oftenly used in social research. So আজকে এই পর্যন্তই, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আপনার any question? Would you please tell me the first portion of this lecture again, as I have already missed this first 8 minutes of lecture. Can you repeat the question? Would you please tell me the first 8 minutes lecture again, as I have already missed due to my internet connection. Oh, last 8 minutes. That means maybe office records and tap recorded interview. No, sir. First 8 minutes. Last 8 minutes? Last প্রথম 8 মিনিট। প্রথম 8 মিনিট। প্রথম? জি স্যার। ফার্স্ট? আমার এখানে ফ্যানের শব্দ অনেক সময় কথা শোনা যায় না পরিষ্কার। ওকে, ফার্স্ট তুমি শুরুতে যেটা ছিল এতটা নাম ছিল গ্রুপ ইন্টারভিউ স্কেডিউল। ফার্স্ট ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট সেটা ছিল ইন্টারভিউ স্কেডিউল। ইন্টারভিউ স্কেডিউল হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ নেওয়া একটা পার্টিকুলার কোশ্চেনিয়ারের উপর ডিপেন্ড করে। কোশ্চেনিয়ার বলে যেখানে এ সেট অফ কোশ্চেন, মানে একাধিক কোশ্চেন থাকে গবেষণার বিষয়ের উপর
ভিত্তি করে একাধিক কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেনিয়ার বা শিডিউল কোশ্চেনিয়ারটা নিয়ে কৃষকের কাছে চলে যেতে হয় তথ্য সংগ্রহের জন্য। এভাবে যে তথ্য সংগ্রহের প্রক্রিয়া, এটাকে বলা হয় ইন্টারভিউ স্কেডিউল। এটার সুবিধা হলো ফেস টু ফেস ডাটা কালেকশন করা যায়, এটার রিটার্ন পার্সেন্টেজ অনেক বেশি, যেহেতু ক্লারিফিকেশনের সুযোগ থাকে, যে কোনো কিছু না বুঝলে তাকে ক্লিয়ার করা যায়, যার ফলে এটার ফিডব্যাকটা অনেক বেশি থাকে। আর অসুবিধা হলো এটার খরচ বেশি পড়ে, এটা সময় সাপেক্ষ এবং বায়াস করতে পারে, যে ইন্টারভিউয়ার সে বায়াস করতে পারে, এবং ইন্টারভিউয়ার যদি স্কিলড না হয় তাহলে তার ইনফরমেশন ভালো নাও আসতে পারে। এটা ছিল প্রথম ইন্টারভিউ স্কেডিউল। আমাদের সেকেন্ড যেটা মেল কোশ্চেনিয়ার, তুমি মেল কোশ্চেনিয়ারটা শুনছো? জি স্যার এগুলো শুনছি স্যার। আমি ইন্টারভিউ স্কেডিউলও শুনছি স্যার। এর আগে কি কিছু বলছিলেন? এর আগে আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলতেছিলাম। এগুলো হলো ডাটা কালেকশনের 8টা টুল, কিন্তু এই 8টা টুলে আমরা কিভাবে আসতে পারি। আমি এমনি ইউজুয়ালি তোমাদের জিজ্ঞাসা করেছি হাউ উই ক্যান কালেক্ট ডাটা ফ্রম অ্যানাদার পারসন। দেয়ার আর 3 ওয়েজ ব্রডলি। তুমি যতভাবেই তথ্য নাও না কেন বা যত ধরনের তথ্যই নাও না কেন, এই 3টার বাইরে যাওয়া বড় মুশকিল। হয় কাউকে জিজ্ঞাসা করবা, সেটা ফেস টু ফেস হোক অথবা ইনডাইরেক্ট হোক। এটাকে বলে আস্কিং বলা যায়। হ্যাঁ, একটা হলো আস্কিং, জিজ্ঞাসা করা। সেই জিজ্ঞাসা করা যদি ফেস টু ফেস হয় তাহলে ফেস টু ফেস ইন্টারভিউ, যদি মেইলের মাধ্যমে হয় তাহলে মেল কোশ্চেনিয়ার, যদি গ্রুপে হয় তাহলে গ্রুপ ইন্টারভিউ। তার মানে আস্কিং বা জিজ্ঞাসা করা, এটা হলো একটা ওয়ে। আরেকটা হলো অফিস রেকর্ড থেকে, সেকেন্ডারি সোর্স থেকে। হ্যাঁ, যে তোমার কিছু তথ্য দরকার, এটা জিজ্ঞাসা করে হবে না। যেমন তোমার 20 বছরের রেইনফলের ডাটা লাগবে, এটা তোমার অফিস রেকর্ড থেকে। আরেকটা হলো অবজারভেশন, যেটা জিজ্ঞাসা করলেও আসলে হয় না। একজন কৃষক আসলে বিষমুক্ত সবজি চাষ করতেছে কিনা, এটার জন্য তার ফার্মটা অবজার্ভ করতে হবে। এটা হলো অবজারভেশন মেথড। সো এই তিনটাই মোর অর লেস ওভারঅল, এই 3টা মেথডে আমরা ডাটা কালেকশন করে থাকি। এই 3টা মেথডকে আমরা ফার্দার যখন স্প্লিট করেছি তখন আমরা 8টা বানিয়েছি। এই 8টার মধ্যে একটা ছিল তোমার সোর্স অফিস রেকর্ড, যেটা এটা ঠিক আছে। আরেকটা অবজারভেশন, যেটা অফিস রেকর্ড এবং কেস স্টাডি, দুটোকে মিলে অবজারভেশন। আর বাদ বাকি যতগুলো আছে 5টা, সবগুলাই ছিল আস্কিং। এইভাবে 8টা আসলো। আমি জাস্ট এই 8টার কিছু কিভাবে আসতে পারে এই টেকনিক গুলো, এর আগের যে কিছু ইন্ট্রোডাক্টরি কথা ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্টের, এই বিষয়গুলো আমি আসলে হাইলাইট করেছি। এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই দিয়েছো, অ্যাটেন্ডেন্স দিয়েছো চ্যাট বক্সে? হ্যাঁ, অনেকেরই দেখতে পাচ্ছি। যদি কেউ বাদ থাকো চ্যাট বক্সে দিতে পারো, বা না দিলেও আমার আর্কাইভে থাকবে, সমস্যা নেই। সবাইকে থ্যাংক ইউ। আমাদের